আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য ধারাবাহিকভাবে আমরা ইংলিশ ফার্স্ট পেপার যে তোমাদের টেক্সট বুকটি রয়েছে সেখানের একদম প্রত্যেকটি ইউনিট লেসন আমরা আলোচনা করছি, পাশাপাশি এমসিকিউ সলিউশন আমরা রাখছি তোমাদের জন্য আয়োজন। আজকে আমাদের এই ধারাবাহিক ক্লাসে আমরা আর্ট অ্যান্ড ক্রাফটের ফক মিউজিকের আমরা একটা অংশ তোমাদের জন্য আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ এখানে লালন শাহ নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ আমরা লালন শাহ নিয়ে আমরা জানবো আজকের ক্লাসে। চলো আমরা আর দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো, যুক্ত হয়েছো, তারা জেনে রাখো আমাদের জাহিদ স্যার পেজ থেকে একদম এইচএসসি অ্যাডমিশন প্রত্যেকটি বিষয় আমরা প্রত্যেকটি বিষয় শিক্ষার্থীদের জন্য আলোচনা করছি। আমাদের পেজও আছে সেম একই নামে, এবং আমরা যেটি পড়াই প্রত্যেকটি স্লাইড কিন্তু প্রোভাইড করে দিই তোমাদেরকে। এই স্লাইডগুলো একদম পুরো শিট আকারে পাওয়ার জন্য তোমরা আমাদেরকে নক দিতে পারো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে। চলো আমরা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। কেমন? দেখো এখানে বলেছে লালন শাহ 1774-1890, অর্থাৎ সে 1774 সালে জন্মগ্রহণ করেন এবং 1890 সালে মৃত্যুবরণ করেন। কেমন? is best known as an icon of the Baul tradition in Bengal, অর্থাৎ is best known অর্থাৎ বলছে সুপরিচিত, অর্থাৎ ফ্যামিলিয়ার, অর্থাৎ সুপরিচিত। সে কি হিসাবে সুপরিচিত? অ্যাসটা বাক্যে দুইভাবে বসতে পারে, একটা প্রেপোজিশন হিসাবে আর একটা কমপ্লেক্সের ক্লজ মার্কার হিসাবে। যখন কমপ্লেক্সের ক্লজ মার্কার হিসাবে ব্যবহৃত হবে অর্থাৎ কনজাংশন হিসাবে, তখন দুটো ক্লজকে যুক্ত করবে। বাট যখন একটি ফ্রেজকে যুক্ত করে কিংবা তোমার নাউনকে যুক্ত করে, তখন তুমি নিশ্চিতভাবে ধরে নেবে এটা একটা প্রেপোজিশন। দেখো, অ্যান আইকন অফ বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, এই অংশের মধ্যে আমরা একটিও ফাইনের ভার্ব দেখতে পাচ্ছি না, তার মানে এটা একটা প্রেপোজিশন, অর্থাৎ এটা একটা কি প্রেপোজিশন। এখানে একটা প্রেপোজিশন পেয়েছি, দেখো এখানে আরেকটা প্রেপোজিশন পেয়েছি, তার মানে দুইটা প্রেপোজিশনের মাঝখানে দুটো ওয়ার্ড আছে, একটা নাউন হবে তাহলে একটা ডিটারমিনার হবে। তার মানে এখানে দেখতে পাচ্ছ তিনটা ওয়ার্ড আছে, এটা একটা নাউন। দেখো বাউল ট্রেডিশন, এটা অ্যাডজেক্টিভাল নাউনও বলতে পারো কিংবা নাউন অ্যাডজেক্টিভও বলতে পারো, আর এটা ডিটারমিনার, ঠিক আছে। ইন বেঙ্গল, এটা নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে বেঙ্গলটা, তার মানে সে কী হিসাবে পরিচিত? বাংলার, এই দেখো বাংলায় তোমার বাউল ঐতিহ্যের আইকন হিসাবে। ভাই আইকন, এটারও যদি আমি সিনোনিম বলি, এটা খুবই ইম্পর্টেন্ট। আইকনের সিনোনিম হতে পারে সিম্বল, হতে পারে ভাই কি হতে পারে? সিম্বল হতে পারে, ভাই আইডল হতে পারে, আদর্শ হতে পারে। এই দুইটা সিনোনিম খুবই গুরুত্বপূর্ণ আইকনের, অর্থাৎ প্রতিমূর্তি, যাকে দেখে আমরা অনেক কিছু অর্থাৎ আমরা ফলো করব, যারা সাধারণ মানুষ আছে তাকে আমরা আইকন বলি। অলদো, যদিও হি ওয়াজ অলসো এ ফিলোসোফার, থিঙ্কার অ্যান্ড সোশ্যাল রিফর্মার, যদিও সে একজন, দেখো অলদো শব্দটি ব্যবহার হয়েছে, তার মানে এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ এই যে ইজ একটা ফাইনাইট ভার্ব, এখানে ওয়াজ আর একটা ফাইনাইট ভার্ব, তার মানে দুটো ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুটো সাবজেক্ট আছে, তার মানে নিশ্চিতভাবে দুটো ক্লজ আছে, এবং দুটো ক্লজকে যুক্ত করেছে অলদো, অর্থাৎ অলদো থাকলে, ক্লজ মার্কারটি থাকলে আমরা নিশ্চিত হয়ে যাব বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে হি ওয়াজ অলসো এ ফিলোসোফার, দেখো হি যে কথা, এই ফিলোসোফারও একই কথা, অর্থাৎ সাবজেক্ট যে কথা, এক্সটেনশনও একই মানুষকে বোঝাচ্ছে। তখন আমরা এই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলবো। কি ভার্ব বলবো? লিঙ্কিং ভার্ব। তাহলে হি ওয়াজ অলসো এ ফিলোসোফার, সে একজন কি দার্শনিক, ফিলোসোফার মানে কি দার্শনিক, থিঙ্কার মানে চিন্তাবিদ, অ্যান্ড সোশ্যাল রিফর্মার অর্থাৎ সমাজ সংস্কারক। এখানে রিফর্মারটা নাউন এবং সোশ্যালটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ সমাজ সংস্কারক হিসাবে আমরা তাকে চিনি। তার তিনটা পরিচয় পেয়ে গেছি, দার্শনিক, চিন্তাবিদ এবং সমাজ সংস্কারক। পাশাপাশি বাউল ট্রেডিশনের আইকন হিসাবেও তাকে আমরা চিনে থাকি। কেমন? হি প্রিস্ট মানে কি ভাইয়া? প্রচার করা। প্রিস্ট মানে কি? প্রচার করা। এখানে V2 আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অর্থাৎ যেটা দেখে আমরা টেন্স চিনতে পেরেছি, অর্থাৎ এই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। তাহলে প্রচার করা, অ্যাডভার্টাইজ করা, ঠিক আছে, সার্কুলেট করা, এটা সিনোনিম হিসেবে আমরা বলতে পারি। তাহলে হি প্রিস্ট রিলিজিয়াস টলারেন্স, এই প্রত্যেকটি ওয়ার্ডের একদম সিনোনিম, অ্যান্টোনিম, তারপর তোমার ওই শব্দটির নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম প্রত্যেকটি আমরা খুব সুন্দর করে শীট তোমাদের জন্য সাজিয়েছি। ইনশাআল্লাহ তোমরা চাইলে, তোমরা বললে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি দিয়ে দিব তোমাদেরকে। দেখো, এই প্রিস্ট সে প্রশংসা করেছিল, সে প্রচার করেছিল, প্রিস্ট মানে প্রচার করা, রিলিজিয়াস টলারেন্স অর্থাৎ ধর্মীয় সহনশীলতা, টলারেন্স মানে সহনশীলতা, অর্থাৎ প্যাশেন্স মানে ধৈর্য, ঠিক আছে। তাহলে ধর্মীয় সহনশীলতা, অ্যান্ড রিজেক্টেড অর্থাৎ প্রত্যাখ্যান করেছিল। দেখো বাক্যটি কম্পাউন্ড সেন্টেন্স, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, এটাও V2-তে আছে, এটারও একটা সাবজেক্ট ছিল এখানে হি, তাহলে হি রিজেক্টেড, হিটা উজ্জ্ব আছে কারণ এখানেও হি ব্যবহৃত হয়েছে। কেমন? তার মানে হি প্রিস্ট রিলিজিয়াস টলারেন্স,
tolerance and he rejected social difference. এফটা হবে না এখানে, social difference, তার মানে এই হিটা উজ্জ্বল আছে কারণ ওখানে একটা হি আছে, সেম সাবজেক্ট, ঠিক আছে, অ্যান্ড দ্বারা যুক্ত, তার আমরা এটা কম্পাউন্ড সেন্টেন্স বলবো কারণ অ্যান্ড এটা কোঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে এখানে ব্যবহার হয়েছে। তাহলে হি প্রিজ রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড রিজেক্টেড, প্রত্যাখ্যান করেছিল সোশ্যাল ডিফারেন্স অর্থাৎ সামাজিক বৈষম্য। সোশ্যাল ডিফারেন্স বলতে কি, সামাজিক বৈষম্য, বেসড অন, যেটি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল, ক্লাস, ক্যাস্ট অ্যান্ড ক্রিড, দেখো শ্রেণী, তারপর তোমার জাত, ক্যাস্ট মানে কি জাত, অ্যান্ড ক্রিড অর্থাৎ ধর্মীয় মতবাদ। ক্রিডের একটা খুবই জনপ্রিয় একটা সিনোনিম আছে ডগমা, ক্রিডের একটা জনপ্রিয় সিনোনিম কি ভাইয়া, ডগমা অর্থাৎ ধর্মীয় মতবাদ, ঠিক আছে। এগুলোর উপর ভিত্তি করেই মূলত এই সোশ্যাল ডিফারেন্স অর্থাৎ সামাজিক বৈষম্যগুলো গড়ে উঠেছিল। হি অলসো বিলিভ, দেখো ভাইয়া এই বিলিভটা কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। বিলিভটা কোন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, মেইন ভার্ব। এই বাক্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তাহলে হিটা এখানে সাবজেক্ট, এবং সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। আজকে থেকে জেনে রাখো, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝখানে যদি কোনো শব্দ থাকে তাহলে তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নিব। তাহলে হি অলসো বিলিভ, সে আরও বিশ্বাস করে যে এ সার্চ ফর ট্রুথ অর্থাৎ সত্যের সন্ধান, এ সার্চ ফর ট্রুথ সত্যের কি সন্ধান, শুড, আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়ে গিয়েছি, শুড বিগেন অর্থাৎ এই ফাইনাইট ভার্বটা এটা একটা মডেল অক্সিলারি। এই মডেল অক্সিলারির পর সবসময় ভার্বের বেস ফ্রম হয়, এই দেখো ভার্বের বেস ফ্রম, অনেক সময় বি দিয়ে ভি3ও হতে পারে, তাহলে মডেল অক্সিলারির পর ভার্বের বেস ফ্রমও হতে পারে, অনেক সময় বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপলও হতে পারে। কখন বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, যখন বাক্যটি প্যাসিভ হয়, কেমন, তাহলে আমরা এখানে দেখছি বাক্যটি অ্যাক্টিভে আছে। এ সার্চ ফর ট্রুথ অর্থাৎ সত্যের সন্ধান শুরু হওয়া উচিত উইথ দ্য বডি অর্থাৎ নিজের দেহ থেকেই শুরু হওয়া উচিত, সত্যটা নিজের মধ্যে নিজের দেহ থেকেই আসাটা উচিত বলছে এখানে। হুইচ রিফ্লেক্টস যেটি প্রতিফলিত করে, এখানে এটা ফাইনাইট ভার্ব, কেমন, উইথ যেহেতু আছে তাহলে আমরা নিশ্চিত হয়ে গেছি এখানে দুটো ক্লজ আছে, তার মানে দুটো ক্লজ মানে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব, অর্থাৎ তোমার বাক্যটি একটি কমপ্লেক্স বাক্য। উইচ রিফ্লেক্টস যেটি প্রতিফলিত করে দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন অর্থাৎ সৃষ্টির রহস্যকে, দেখো এখানে অফ একটা প্রেপোজিশন, মিস্ট্রি অর্থ নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, আর এটা ডিটারমিনার, আবার ক্রিয়েশন এটা নাউন, তার মানে এই নাউন এবং এই ডিটারমিনার আর নাউন একসাথে হয়ে নাউন ফ্রেজ হয়েছে, নাউন এবং নাউন ফ্রেজকে যুক্ত করেছে একটা প্রেপোজিশন যেটি প্রতিফলিত করে সৃষ্টির রহস্যকে। অলদো, ভাই আবার অলদো এসেছে, অলদো থাকলে আমরা নিশ্চিত হয়ে যাব বাক্যটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, বাক্যটি একটি কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ মানে দুটো সাবজেক্ট দুটো ফাইনাইট ভার্ব আছে। দেখো লালন সংস, বে আর এটা কিন্তু ফাইনাইট ভার্ব, আর এটা কি ভার্ব, ফাইনাইট ভার্ব, তাহলে লালন সং, তাহলে এই অংশটিকে আমরা সাবজেক্ট বলবো, তাহলে সাবজেক্টের স্থানে নাউন বসে, তাহলে শেষেরটি নাউন, বা নাউনের আগে লালনস আছে, বা এটা কিন্তু ডিটারমিনার, এটা কিন্তু ডিটারমিনার, পসেসিভ ডিটারমিনার নামে একটা ডিটারমিনার আছে, এটা হলো সেটা। হিজ হার যেরকম আমরা বলি নামের সাথে এরকম অ্যাপোস্ট্রোফিস দিয়ে যদি অ্যাজ যুক্ত হয় তখন এটা আমরা ডিটারমিনার বলি। কি ডিটারমিনার বলি, পসেসিভ ডিটারমিনার, অর্থাৎ লালনের গান, আর অ্যাডমায়ার অর্থাৎ প্রশংসিত হয়েছিল, ভাইয়া লালনের গান প্রশংসা করেনি, লালনের গান প্রশংসা হয়েছিল, ভাইয়া আর এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, কিন্তু এখানে আর এর পর ভি3 হয়েছে, কেন ভি3 হয়েছে, বাক্যটি প্যাসিভে আছে, অর্থাৎ প্যাসিভে থাকার মানে হলো প্রশংসাটা সাবজেক্ট করেনি, অর্থাৎ প্রশংসা সাবজেক্ট না করলে বাক্যটা কেমন দাঁড়াবে, বাংলায় বললে আমরা লালনের গান প্রশংসিত হয়েছিল। কেন প্রশংসিত হয়েছিল ভাইয়া, ফর, কেন, এই দেখো ফর দ্য প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড মিস্টিক্যাল ইনসাইট দে অফার, অর্থাৎ গভীর, প্রোফাউন্ড মানে কি ভাইয়া গভীর, অর্থাৎ ডিপ বলতে পারি, ইনসাইট বলতে পারি মানে অন্তর্দৃষ্টি, ভেতর থেকে একদম গভীর দার্শনিক, এবং মিস্টিক্যাল ইনসাইট অর্থাৎ রহস্যমূলক অন্তর্দৃষ্টির কারণে এই গানগুলো বেশি কি হয়েছিল, প্রশংসিত হয়েছিল। ভাইয়া প্রশ্নে আসতে পারে কোয়েশ্চেন আনসারে, তার গান কেন প্রশংসিত হয়েছিল, আমরা দুটো কারণ পেয়েছি, একটা প্রোফাউন্ড ফিলোসফিক্যাল অ্যান্ড লাস্ট ওয়ান কি মিস্টিক্যাল ইনসাইট, অর্থাৎ এই তার অন্তর্দৃষ্টি, কিসের অন্তর্দৃষ্টি, রহস্যময় অন্তর্দৃষ্টি। এই যে এই তোমার মিস্টিক্যাল বলতে আমরা কি বুঝাচ্ছি এখানে, রহস্যময় বুঝাচ্ছি, কেমন। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, আজকে থেকে মনে রাখবা, ডু
ডিড ডাস, ডু ডিড ডাস, বাকি যেখানেই থাকুক না কেন এরপর যে ভার্বটি আসবে এটা ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। এটা যেভাবেই আসুক না কেন ডু ডিড ডাস থাকলে এরপর যে ভার্ব আসবে মূল ভার্ব আসবে সেটি ভার্বের বেস ফর্ম হয়ে যাবে। তখন আমরা এটি দেখে টেন্স চিনব, এটাই ফাইনাইট ভার্ব হয়ে যাবে। তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। হি ডিড নট রিসিভ এনি ফর্মাল এডুকেশন, অর্থাৎ সে কোনো আনুষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেননি। কেমন আমরা একটু দেখি এরপর কি আলোচনা আছে। আচ্ছা দেখো, নট মাচ ইজ নোন অ্যাবাউট হিজ আর্লি লাইফ। এখানে ইজটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা সাবজেক্ট। কেমন ইজ নোন, দেখো অ্যাবাউট হিজ আর্লি লাইফ অর্থাৎ তার কৈশোর সম্পর্কে তেমন একটা কিছু জানা যায়নি। এই পপুলার স্টোরি অ্যাবাউট হিম, অর্থাৎ একটি জনপ্রিয় গল্প আছে তাকে নিয়ে, অ্যাবাউট হিম তাকে নিয়ে। দেখো অ্যাবাউটটা একটা প্রেপোজিশন, তাহলে স্টোরি একটা নাউন, পপুলার একটা অ্যাডজেক্টিভ, এ একটা ডিটারমিনার। ঠিক আছে, প্রেপোজিশনের পর যদি কোনো প্রনাউন বসে তাহলে এটা অবজেক্টিভ প্রনাউন বসে, তাহলে হি থেকে আমরা হিম বসিয়েছি। ঠিক আছে, তাহলে এ পপুলার স্টোরি অ্যাবাউট হিম, তার সম্পর্কে একটা জনপ্রিয় গল্প আছে। উইচ মেনি বিলিভ, মানে অনেকে এটাকে সত্য বলে ধরে নেয়। টু বি ট্রু, অনেকে এটা সত্য বলে ধরে নেয় এই গল্পটাকে। ঠিক আছে, গল্পটা কি ইজ দ্যাট, আমরা গল্পটা সম্পর্কে এখন জানবো। দেখো একটু মনোযোগ দাও, তোমরা কি আলোচনা করছি বিষয়গুলো একটু মনোযোগ দাও। আমরা লাইন টু লাইন পড়ার চেষ্টা করছি। অনেকের প্রশ্ন আসতে পারে ভাইয়া প্রতিটা লাইনের প্রতিটা গ্রামার একদম ধরে ধরে পড়ার না। ভাইয়া আমি একটা সুন্দর করে কথা বলি তোমাদেরকে, একটি লাইনে অনেক ধরনের গ্রামাটিক্যাল ইউজ হয়, অনেক বিষয় আলোচনা হয়। আমি যদি প্রতিটা লাইনের প্রতিটা ওয়ার্ডের তোমাকে ব্যাখ্যা করতে যাই, এই জিনিসটা পড়তে লাগবে 1 ঘন্টা। এটা পড়াতে পারবো আমি, কিন্তু তুমি ক্ষতিগ্রস্ত পাবে। এখানে আসলে কি যে ওয়ার্ডগুলো থেকে পরীক্ষায় সিনোনিম আসে, অ্যান্টোনিম আসে, সেই ওয়ার্ডগুলোই আমরা বলছি, তোমাকে বারবার হাইলাইট করছি। আবার যে গ্রামাটিক্যালগুলো তোমার ইংলিশ রাইটিং স্কিলে দরকার হতে পারে, কিংবা রাইটিং পার্টে দরকার হতে পারে, কিংবা তোমার অ্যাডমিশনে দরকার হতে পারে, আমরা শুধু সেই অংশটুকু আলোচনা করছি। যেগুলো অপ্রাসঙ্গিক, যেগুলো না জানলেও চলবে, কিংবা গতানুগতিক গ্রামার তোমরা জানো, সেগুলো আমরা তেমন একটা আলোচনা রাখছি না। তাই আমরা এমনভাবে পড়ছি তুমি যাতে লুজারও না হও, বরঞ্চ লুজার না হয় তুমি সমৃদ্ধ হও, পাশাপাশি তোমার টাইমটাও যাতে বেশি ওয়েস্ট না হয়। কারণ ভাই পড়াশোনা অনেক করতে হবে, শুধু ইংরেজি না। ইংরেজি নিঃসন্দেহে একটা ভাইটাল সাবজেক্ট। তুমি ইংরেজির পেছনে যদি ইউটিউবের পেছনে ক্লাস করতে করতে যদি সময় সব চলে যায়, তাহলে কিন্তু তুমি বাকি প্রিপারেশনগুলো নিতে পারবে না। আমি তোমাকে একটা প্যাটার্ন ধরিয়ে দিচ্ছি, তুমি ওই প্যাটার্ন ধরে এগিয়ে গেলে আশা করি ইনশাল্লাহ ভালো করবা। ভাইয়া কথা দিচ্ছি তোমাদেরকে, সেরা করে তোমাদের জন্য একদম ভিডিওগুলো আপলোড করা হবে, যে তোমার পরীক্ষায় তুমি নিশ্চিতভাবে কমন পাও। দেখো আমরা কি বলছি, দেখো গল্পটা একটু শুনি আমরা। while on a pilgrimage to a holy place, হোলি প্লেস মানে কি ভাইয়া, পবিত্র স্থান। হোলি মানে পবিত্র, প্লেস মানে স্থান। পিলগ্রিমেজ মানে তীর্থযাত্রা, অর্থাৎ কোনো পবিত্র স্থান উদ্দেশ্যে যদি যাত্রা করে তখন তাকে আমরা বলি পিলগ্রিমেজ। তাহলে সে কোথার উদ্দেশ্যে যাত্রা করেছিল, পবিত্র স্থানের উদ্দেশ্যে। লালন, দেখো এখানে একটা কমা দিয়েছে, এখানে একটা কমা দিয়েছে, অর্থাৎ লালন সম্পর্কে পরিচয় দিচ্ছে, সাবজেক্ট সম্পর্কে পরিচয় দিচ্ছে। তাহলে এটাকে বলি আমরা অ্যাপজিটিভ। আমরা এগুলো আলোচনা করি বারবার আমাদের টপিকে। অ্যাপোজিটিভ অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশন অনেকে বলে থাকে। দেখো হু ওয়াজ বর্ন, দেখো অ্যাপোজিটিভের জায়গায় সবসময় নাউন বসে, কিংবা নাউন ফ্রেজ বসে, কিংবা নাউন ক্লজ বসে। তাহলে এটা যেহেতু ওয়াজ আছে, এটা একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে এটি একটি ক্লজ। তাহলে এইটা একটা নাউন ক্লজ। অনেকে ভাবতে পারে লালন সম্পর্কে তথ্য দিয়েছে বা অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন সম্পর্কে তথ্য দিয়েছে বা এটা জীবনে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না। অ্যাডমিশনে এই প্রথমে প্রশ্ন পাবা, দুটো কমার মাঝখানে লিখেছে, এটা নিশ্চিতভাবে অ্যাপোজিটিভ এবং এটা নাউন ক্লজ। তাহলে লালন হু ওয়াজ বর্ন এ হিন্দু, যে কিনা জন্মগ্রহণ করেছিল একটি সনাতন পরিবারে। কন্ট্রাক্টেড মানে আক্রান্ত হওয়া, কোনো রোগে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে কন্ট্রাক্টেড ব্যবহৃত হয়, অর্থাৎ লালন কন্ট্রাক্টেড আক্রান্ত হয়েছিল স্মল পক্স অর্থাৎ গুটি বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল। অ্যান্ড ওয়াজ অ্যাবান্ডন্ড মানে পরিত্যাগ করা। অ্যাবান্ডন মানে কি, পরিত্যাগ করা, মানে ছেড়ে দিয়ে চলে যাওয়া। তাহলে মানে বোঝাচ্ছে ওয়াজ অ্যাবান্ডন্ড। তাহলে ওয়াজের পরে ভাইয়া V3 আছে, তার মানে নিশ্চিত প্যাসিভ। তাহলে লালন পরিত্যাগ করেনি, লালনকে পরিত্যাগ করা হয়েছিল। কে পরিত্যাগ করেছিল, বাই একটা প্রেপোজিশন আছে, হিজ কম্পেনিয়ন্স। এখানে দেখো এটা একটা ডিটারমিনার এবং এটা একটা নাউন। তাহলে তার সঙ্গীরা তাকে ত্যাগ করে চলে গিয়েছিল কখন, যখন তার গুটি বসন্ত হয়েছিল তীর্থযাত্রা করার সময়। এই মুসলিম ফকির সিরাজ শাহ, দেখো আবার কমা দিয়েছে, এই মুসলিম ফকিরের পরিচয় দিচ্ছে, অর্থাৎ সাবজেক্টের পরিচয় দিচ্ছে। সাবজেক্টের পরিচয় দিলে তার মানে এটা অ্যাপোজিটিভ, এবং এই অ্যাপোজিটিভের জায়গায় নাউন বসে, কিংবা নাউন ফ্রেজ বসে, কিংবা নাউন ক্লজ বসে। যেহেতু এর একটি নাম তাহলে এটি নাউন হবে। তাহলে এই মুসলিম ফকির, তাহলে সিরাজ শাহ, এই মুসলিম ফকিরের নাম কি, সিরাজ শাহ। এই মুসলিম ফকির pick him up and took
হিম টু হিজ ওন হাউস, অর্থাৎ পিক হিম আপ, পিক আপ বলি না আমরা, মানে তুলে নেওয়া, তাকে তুলে নিয়েছিল, ঠিক আছে। অ্যান্ড টুক হিম টু হিজ ওন হাউস, অর্থাৎ তার নিজের বাসায় নিয়ে গিয়েছিল। কার বাসায়? এই সিরাজ শাহের বাসায়। অর্থাৎ সিরাজ শাহ কাকে তুলে নিয়ে গেছিল? মারার জন্য তুলে নিয়ে যায়নি ভাইয়া, ওকে সুস্থ করার জন্য তুলে নিয়ে গেছে, ঠিক আছে। হয়ার ভাইয়া, হয়ার যেহেতু আছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। হয়ার দ্বারা এখানে হাউসকে মূলত বোঝাচ্ছে, যেখানে হি নার্সড, এই নার্স কিন্তু এখানে নাউন না ভাইয়া, এটা ভার্ব, এটা V2-তে আছে, অর্থাৎ সেবা যত্ন করা অর্থে এটা তোমার ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। যে কিনা হিকে এখানে, হি মানে তোমার সিরাজ শাহ তোমার নার্সড করেছে, সেবা যত্ন করেছে। হিম, এই হিম মানে কে ভাইয়া? এই হিম মানে হলো লালন, এই হিম মানে কে? লালন। তাহলে বলো সিরাজ শাহ তাকে সেবা যত্ন করেছে ব্যাক টু হেলথ, অর্থাৎ তার পুনরায় সুস্বাস্থ্যর অধিকার হওয়ার জন্য, অর্থাৎ পুনরায় তার একদম উজ্জীবিত হওয়ার জন্য, তার পুনরায় যে স্বাস্থ্য, আগে যে স্বাস্থ্য ছিল সে স্বাস্থ্যে ফিরে আসার জন্য। ওয়েন লালন রিটার্ন হোম, অর্থাৎ সে মনে হয় সুস্থ হয়ে গেছে, তারপর লালন কি করেছে? রিটার্ন হোম, তার বাসায় ফিরে গেল। হিজ ফ্যামিলি, তার পরিবার। রিফিউজড বা এই যে একটা ফাইনাইট ভার্ব, এখানে রিটার্ন একটা ফাইনাইট ভার্ব, দুইটাই কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তার মানে লালন একটা সাবজেক্ট, হিজ ফ্যামিলি একটা সাবজেক্ট, এই সাবজেক্টের জায়গায় দুটো শব্দ বসেছে, তার মানে নাউন ফ্রেজ, একটা নাউন আর একটা কি? ডিটারমিনার। তাহলে বলো তো লালন রিটার্ন হোম, যখন লালন বাসায় ফিরে গেল, হিজ ফ্যামিলি মানে লালনের পরিবার রিফিউজ করেছে, মানে প্রত্যাখ্যান করেছে, রিজেক্ট করেছে, ক্যান্সেল করেছে, ঠিক আছে, প্রত্যাখ্যান করেছিল। টু টেক হিম ইন, অর্থাৎ টু টেক ইন বলতে এখানে গ্রহণ করা অর্থে ব্যবহৃত হচ্ছে। টেক ইন মানে গ্রহণ করা, তাহলে টেক হিম ইন অর্থাৎ তাকে গ্রহণ করতে। অ্যাজ, যেহেতু এই দেখো ভাইয়া এই অ্যাজটা কিন্তু কমপ্লেক্সের অ্যাজ, ক্লস মার্কার, কারণ এটা এই একটা অংশ এবং এই অংশ, অর্থাৎ এই অংশটা কিন্তু একটা ক্লস। দেখো হি হ্যাড লিভড ইন এ মুসলিম হাউস হোল্ড, এই হ্যাডটা একটা ফাইনাইট ভার্ব, এটা দেখে আমি সময় বুঝতে পারছি এটা অতীতের ঘটনা, তাহলে এটা ক্লসের সাথে যুক্ত হয়েছে, তাহলে এই অ্যাজটা এখন ক্লস মার্কার, অর্থাৎ এই অ্যাজটা এখন আর প্রেপোজিশন না, এটা কনজাংশন হয়ে গেছে, ঠিক আছে। তাহলে অ্যাজ হি হ্যাড লিভড ইন এস মুসলিম ফ্যামিলি, অর্থাৎ লালন তার পরিবার থেকে প্রত্যাখ্যান হয়েছিল। কেন প্রত্যাখ্যান হয়েছিল? তিনি একটা মুসলিম পরিবারে ছিল। ভাই মুসলিম পরিবারে তো তিনি কেন ছিলেন? তাকে সুস্থ করার জন্য এই তোমার সিরাজ শাহ নিয়ে গেছিল, অন্য কাজে তো না। তার মানে এটার কারণেই তার পরিবার তাকে প্রত্যাখ্যান করেছিল। তারপর কি ঘটলো আমরা একটু দেখে আসি। দেখো, সো লালন রিটার্ন টু সিরাজ শাহ, লালন আবার কার কাছে ফিরে গেল? সিরাজ শাহের কাছে ফিরে গেল। অ্যান্ড টুক আপ এ লাইফ অফ ডেভোশন অ্যান্ড asceticism আন্ডার হিজ গাইডেন্স। তাহলে দেখো তো, তাহলে লালন টুক আপ এ লাইফ, অর্থাৎ অর্থাৎ শুরু করেছিল তার জীবন, অফ ডেভোশন মানে ভক্তিমূলক জীবন, অ্যান্ড asceticism আন্ডার হিজ গাইডেন্স, অর্থাৎ তাপস্য জীবন শুরু করেছিল। কার গাইডেন্সে? ওই এই তোমার সিরাজ শাহর গাইডেন্সে, অর্থাৎ সিরাজ শাহর তত্ত্বাবধানে, ঠিক আছে। আফটার দ্য ডেথ অফ শাহ, অর্থাৎ এই যে সিরাজ শাহ মারা যাওয়ার পর, এখানে আফটার কিন্তু ভাইয়া, এখানে আফটার কিন্তু প্রেপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে আফটার পর একটা নাউন ফ্রেজ আছে, ক্লজ নাই কিন্তু। দ্য ডেথ অফ সিরাজ শাহ, অর্থাৎ সিরাজ শাহের মৃত্যুর পর লালন সেট আপ, এই দেখো সেট আপ, এই সেট আপ মানে প্রতিষ্ঠা করা, স্থাপন করা, মানে এস্টাবলিশ করা, কেমন? সেট আপ করেছিল, প্রতিষ্ঠা করেছিল, স্থাপন করেছিল কি? অ্যান আকরা অর মনস্ট্রে। ভাই আকরা মানে কি? মনস্ট্রে মানে কি? যেখানে মানুষ যেত ভক্তি করার জন্য, যেখানে মানুষ যেত তাপস্য করার জন্য, যেখানে মানুষ গিয়ে গান টান করতো, তাপস্য করতো, ভক্তি করতো, যেখানে পরিত্রাণের উপায়, যত পাপ করেছে ওগুলো পরিত্রাণের জন্য তারা ওখানে যেত, এটাকে আকরা বলে। আর মনেস্ট্রি মানে মঠ, মনেস্ট্রি মানে কি? মঠ, একই কথা, আকরা বোঝায়, ঠিক আছে। সে একটা আকরা কি করেছে? স্থাপন করেছে। কোন জায়গায়? ইন চাউরিয়া। এটা কোথায়? নেয়ার কুষ্টিয়া। তার মানে সে কোথায় আকরা করেছিল? কুষ্টিয়ার আশেপাশে। ইট সুন অ্যাট্রাক্টেড, ভাই দেখো অ্যাট্রাক্টেড এটা কিন্তু মূল ভার্ব, মেইন ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম, এইটা একটা সাবজেক্ট এবং মেইন ভার্ব এবং তোমার সাবজেক্টের মাঝখানে যে শব্দটি থাকে আমরা বলেছিলাম এটা একটা অ্যাডভার্ব। তার মেইন ভার্ব এবং সাবজেক্টের মাঝখানে যে শব্দটি থাকবে এটি একটা অ্যাডভার্ব। তাহলে ইট সুন অ্যাট্রাক্টেড, এটি আকর্ষিত করেছিল অ্যাডমায়ার্স, অর্থাৎ কাদেরকে? ভক্তদেরকে। অ্যান্ড মিস্ট্রিক ইন সার্চ অফ সালভেশন, যারা কিনা মরমীদেরকে, মিস্ট্রিক্স মানে এখানে মরমী বোঝাচ্ছে, ইন সার্চ অফ সালভেশন অর্থাৎ যারা কিনা স্যালভেশন অর্থাৎ পরিত্রাণের উপায় খুঁজছিল। হু বিকেম ইনিশিয়েটেড, যারা কিনা শুরু করেছিল ইনটু বাউল এসেক্টিসিজম, অর্থাৎ এই
তাপস্যটা বাউল তাপস্য শুরু করেছিল অ্যান্ড বিকেম হিজ ডিসাইপলস। এটা কিন্তু ডিসাইপলস মানে শিষ্য, ডিসাইপলস মানে কি শিষ্য, মানে স্টুডেন্টস, ঠিক আছে, শিষ্য, অর্থাৎ বিকেম হয়েছিল তার শিষ্য। কার শিষ্য হয়েছিল? ওই অ্যাডমায়ার্স ভক্তরা কার শিষ্য হয়েছিল? লালনের শিষ্য হয়েছিল, লালন শাহর শিষ্য হয়েছিল। অ্যাজ যেহেতু লালন বিগেইন, এই দেখো ভাইয়া ফাইনাইট ভার্ব চলে এসেছে, আমি একটু ফাস্ট পড়াচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো লালন বিগেইন, লালন কি করেছিল? লালন শুরু করেছিল, কি শুরু করেছিল? রাইটিং অ্যান্ড কম্পোজিং সং, অর্থাৎ লালন গান রচনা করা এবং সুর করা। এখানে রচনা অর্থে রাইটিং বুঝিয়েছে এবং কম্পোজিং মানে সুর অর্থে বুঝিয়েছে। তাহলে লালন যেহেতু গান রচনা এবং সুর করা শুরু করেছিল, হুইচ যেটি হিজ ডিসাইপল স্যাং, তার শিষ্যরা, যেটি কিনে তার শিষ্যরা গিয়েছিল উইথ দ্য অ্যাকম্পেনিমেন্ট। অ্যাকম্পেনিমেন্ট মানে তোমার গানের সাথে অ্যাকম্পেনিং অফ একতারা দোতারা এগুলো দিয়ে। আচ্ছা, গানের সাথে তোমার আশেপাশে সঙ্গীরা থাকে না, তবলা বাজায়, একতারা বাজায়, দোতারা বাজায়, ওইটা অর্থে এখানে অ্যাকম্পেনিমেন্ট বোঝাচ্ছে, মানে সঙ্গ দিয়েছিল কী হিসাবে? একতারা এবং দোতারা বাজিয়ে। তার মানে লালন শাহ যে গান রচনা করেছিলেন, গান সুর করেছিলেন, ওই গানে তাকে সহযোগিতা করেছিল তার অ্যাডমায়ার্সরা, তার ভক্তরা, ঠিক আছে। কিভাবে সহযোগিতা করেছিল? দ্য অ্যাকম্পেনিমেন্ট অফ একতারা অর দোতারা। প্রশ্নবাহী ভেবেও আসতে পারে ওই প্যাসেজে কয়টি ইনস্ট্রুমেন্টালের কথা বলছে? ভাই দুইটা, একতারা আর দোতারা। যারা পড়ে যায় নাই তারা ভাববে যে এখানে ফ্লুয়েটও ছিল, বাঁশিও ছিল, তারা ওইটাও দাগানো শুরু করবে। এই জন্য বললাম যে ভাই পড়ে যেতে হবে, না পড়ে গেলে তুমি লুজার হবে। হিজ ফেম স্প্রেড, অর্থাৎ ছড়িয়ে পড়েছে, টু ফারওয়ে প্লেসেস, অর্থাৎ ফারওয়ে মানে দূর দূরান্তে, অর্থাৎ কোথায় ছড়িয়ে পড়েছে তার তোমার এই খ্যাতিটা, ফেমটা, ফেম মানে খ্যাতি বোঝাচ্ছে, দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। দেখো আমাদের লাস্ট টপিক, লাস্ট একদম পেজটা আমরা একটু পড়ে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর অ্যান্ড কাজী নজরুল ইসলাম ওয়ার অ্যামং দোজ হু অ্যাডমায়ার্ড হিম। দেখো হু অ্যাডমায়ার্ড হিম, এই অংশ থেকে পড়ি, যারা কিনা তাকে প্রশংসা করেছিল, এই যে ফাইনাইট ভার্ব অ্যাডমায়ার্ড হিম, তাকে, লালনকে, তাদের মধ্যে রবীন্দ্রনাথও ছিল, কাজী নজরুলও ছিল। এখানে আরেকটি ফাইনাইট ভার্ব, অর্থাৎ রবীন্দ্রনাথ কাজী নজরুলও তাকে প্রশংসা করেছিল। আচ্ছা, রবীন্দ্রনাথ এবং কাজী নজরুল আর ইনফ্লুয়েন্সড, এই দেখো প্যাসিভে আছে, প্রভাবিত হয়েছিল। ইনফ্লুয়েন্স মানে কি হওয়া? প্রভাবিত হওয়া। তাহলে প্রভাবিত হওয়াতে আমরা কি বোঝাচ্ছি? ইনফ্লুয়েন্সড, অর্থাৎ প্রভাবিত হয়েছিল বাই হিজ সহজিয়া ফিলোসফি, তার সহজিয়া যে ফিলোসফি ছিল লালন শাহ, এটা দেখে, এটা দ্বারা প্রভাবিত হয়েছিল রবীন্দ্রনাথ নজরুলের মতো লোকও। দেখো তারপরে লালন শাহ কত বড় একজন ব্যক্তি ছিল। দেখো দ্য অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ, অর্থাৎ আত্মসিদ্ধি, অ্যাটেইনমেন্ট অফ দ্য সেলফ অর্থাৎ আত্মসিদ্ধি বোঝাচ্ছে। থ্রো দ্য সিম্পল ট্রুথ, অর্থাৎ থ্রো কিসের মাধ্যমে? এটাই প্রেপোজিশন। দ্য সিম্পল ট্রুথ অর্থাৎ সরল সত্যের মাধ্যমে যে আত্মসিদ্ধি আসে। দ্যাট রিসাইড একটা ভার্ব, এটা ভার্ব, ঠিক আছে, যেটি কিনা অবস্থান করে কোথায়? ইন ওয়ান্স ওন বডি, একটা মানুষের নিজের দেহে। অ্যান্ড সোল, এটা এখানে মনে একটু ভুল আসছে, এই নট আউটসাইড, অর্থাৎ এটা এই আত্মার বাইরে না, এরকম কিছু বোঝাচ্ছে, ঠিক আছে। আমি জানি না এখানে ভুল আসছে কিনা। সোল নট আউটসাইড, তোমরা একটু কমেন্টে জানিয়ে দিবা কেমন আমাকে। উইচ যেটি ক্যান বি রিচড, যেটি পৌঁছাতে পারে থ্রো সাধনা অর মেডিয়েশন, অর্থাৎ যেটি সাধনা এবং মেডিয়েশনের মাধ্যমে পৌঁছাতে পারে, এই অর্থে এটি ব্যবহৃত হয়েছে। মেনি অফ হিজ ডিসাইপলস মানে কি? শিষ্য মানে স্টুডেন্টস। অলসো বিকেম, বিকেম এখানে মূল ভার্ব, এখানে মূল ভার্ব, এখানে সাবজেক্ট হয়েছে মেনি অফ হিজ ডিসাইপলস, অর্থাৎ এটা একটা সাবজেক্ট, এবং সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে অলসো একটি শব্দ আছে। তার মানে আমরা একটু আগে বলেছি সাবজেক্ট এবং মূল ভার্বের মাঝখানে কিছু থাকলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে মেনি অফ হিজ ডিসাইপলস অর্থাৎ তার অনেক শিষ্য হয়েছিল, কি হয়েছিল? ফেমাস অর্থাৎ জনপ্রিয়, ফর দেয়ার সং, এই যে প্রেপোজিশন আছে, তার মানে এটা ডিটারমিনার, আর এটা কি? এটা একটা নাউন, এটা একটা ডিটারমিনার, ঠিক আছে, তাদের গানের জন্য। অর্থাৎ বোঝাচ্ছে শুধু লালন শাহ বিখ্যাত হয়নি, লালন শাহের অনেক শিষ্য তাদের গানের জন্য বিখ্যাত, জনপ্রিয় হয়েছিল। তারা কারা ছিল? লালন শাহর স্টুডেন্টগুলা যারা বিখ্যাত হয়েছে, তোমরা অনেকেই চিনবে। দে ইনক্লুডেড, এখানে ভার্ব ইনক্লুডেড, ঠিক আছে। কাঙ্গাল হরিনাথ, তারা কারা ছিল? কাঙ্গাল হরিনাথ ছিল মজুমদার, পাগলা কানাই ছিল এবং দুদু সাহা। আশা করি লালন শাহ সম্পর্কে তুমি একটি ডেপথ নলেজ তুমি এই ভিডিওর মাধ্যমে পেয়েছো। আমরা পরবর্তী ক্লাসে এই লালন শাহর পার্ট 2-তে আমরা দেখো তোমাদের জন্য এমসিকিউ, অনেকগুলো এমসিকিউ তোমাদের জন্য আমরা সাজিয়ে রেখেছি। দেখো এখানে অনেকগুলো GHI, J
KL অনেকগুলো এমসিকিউ। আমরা আগামী ক্লাসে তোমাদের জন্য এই এমসিকিউগুলো একসাথে সলিউশন করব। তোমরা আগামী ক্লাসের ভিডিওটা এই ডেসক্রিপশন বক্সের একটা লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে গেলেও পাবা। আবার আমাদের চ্যানেল যেটি আছে জাহিদ স্যার নামে, ওখানেও পাবা, পেজও পাবা। এবং যদি তোমাদের জন্য প্রতিটা টপিক্সের উপর তোমরা যদি একটি পূর্ণাঙ্গ শীট পেতে চাও, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি নক দিলে আমি পাঠিয়ে দিব পিডিএফটা। তাহলে তোমাদের আর বই কেনার প্রয়োজন হবে না। একদম সমৃদ্ধ একটি শীট তোমাদের জন্য আমি রেখেছি, তোমাদের উপকার যাতে হয় সেজন্য। তো তোমরা বন্ধুবান্ধবকে একটু চ্যানেলটি শেয়ার করে দাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাস দেখার জন্য সবারকে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।